স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সামিয়া জান্নাত। জানাবো খবরের বিস্তারিত। যুদ্ধ দামামার মধ্যেই পাকিস্তানে একযোগে ৩ বাহিনীর সমন্বয়ে হামলা চালালো ভারত। অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের কাশ্মীর ও পাঞ্জাবে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত হয়েছেন ২৬ জন। যদিও ৭০ জনের বেশি সন্ত্রাসী নিহতের দাবি নয়াদিল্লির। হামলার জবাব দিয়েছে পাকিস্তান। ভারতের ৫টি যুদ্ধ বিমান, একটি ড্রোন ভূপাতিত এবং সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংসর দাবি করেছে ইসলামাবাদ। গেল কয়েকদিনের চলা শঙ্কায় এবার সত্যি হলো। মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের ঘুম ভাঙে ভারতের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার বিস্ফোরণের শব্দে। ঘটে হতাহতের ঘটনা। কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ৯টি স্থানে একাধিক বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী। ১৯৭১ সালের পর এই প্রথম পাকিস্তানে একসঙ্গে ভারতের ৩ বাহিনী হামলা চালালো। বুধবার এ হামলার বিস্তারিত তুলে ধরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার রাত ১টা ৫ মিনিট থেকে ১:৩০ পর্যন্ত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। ভারতীয় সামরিক বাহিনী ২৫ মিনিটে ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অপারেশন সিঁদুর নামে এ অভিযানে পাকিস্তানের আজাদ কাশ্মীরের ৫টি এবং পাঞ্জাবের ৪টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ভারত। পাল্টা জবাবে ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করে পাকিস্তান। এছাড়া ভারত শাসিত কাশ্মীরে চালানো হয় পাল্টা হামলা। পাকিস্তানের আরও হামলার শঙ্কায় ভারতের কাশ্মীরে সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রীনগর সহ উত্তর ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের ইসলামাবাদ এবং পাঞ্জাবেও স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের ঘরে থাকার। গত ২২শে এপ্রিল পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো এই হামলা চালায় দিল্লি। পাকিস্তান এই হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে মনে করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের এই আচরণ আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির জন্য মারাত্মক হুমকি। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ভারত পাকিস্তান উত্তেজনার খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিশ্বনাথ, দুই দেশের উত্তেজনা নিয়ে কি বলছে কেন্দ্রীয় সরকার? আমরা জানি আজ পররাষ্ট্র সচিব একটি ব্রিফিং করেছেন, সেখানে কি বলা হয়েছে এবং এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আমিও দেখুন, বিক্রম মিশ্র সরাসরি যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেনা কর্তাদের নিয়ে, সেখানে কিন্তু নির্দিষ্টভাবে এই যে হামলার পরিকল্পনা, সেই জায়গায় সবার প্রথমে তিনি নির্দিষ্ট করেছেন যে এই হামলা পাকিস্তানের অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের যে অঞ্চলে করা হয়েছে তা কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ বা পাকিস্তানের সেনা কাউকেই আক্রমণ করার জন্য না। নির্দিষ্টভাবে তিনি জানিয়েছেন যে সন্ত্রাসবাদী বা জঙ্গি যে সমস্ত ঘাঁটিগুলো রয়েছে সেখানেই হামলা করা হয়েছে এবং এই যে ৯টি জায়গায় হামলা করা হয়েছে তা মঙ্গলবার রাত ১:২ নাগাদ, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যেটা ঘোষণা করা হয়েছে রাত ১টা ৫ থেকে ১টা ৩০ পর্যন্ত ২৫ মিনিটের এই অপারেশনে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং যাতে কিন্তু এই ৯টি ঘাঁটি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা হয়েছে এবং ভারতীয় সেনা কর্তাদের তরফ থেকে সুনিশ্চিত করা হয়েছিল যাতে এই হামলার প্রতি পাকিস্তানের অন্যান্য জায়গায় কোনো রকম ক্ষতি না হয়। বিক্রম মিশ্র সাংবাদিক সম্মেলন করে সেই দাবি কিন্তু জোরালো ভাবে করেছেন এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে গত ২২ তারিখে যেভাবে হামলা হয়েছে বা তারা দেখে আসছেন ২০০১ সাল থেকে যেভাবে একের পর এক সন্ত্রাসবাদী হামলা ভারতবর্ষে চালিয়ে যাচ্ছেন বিভিন্ন জঙ্গি সংগঠন, লস্করে তৈবা হোক, জৈশ-ই মোহাম্মদ হোক বা অন্যান্য সংগঠন, সেই সমস্ত সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু এই সমস্তই জায়গা, অর্থাৎ যে ৪২টি অঞ্চল মূলত চিহ্নিত করা হয়েছে পাকিস্তান অধিগৃহীত কাশ্মীর বা পাকিস্তানের অঞ্চলে, সেই সমস্ত জায়গায় কিন্তু তারা ঢাকা দিয়ে থাকে বা সেইখানেই তাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে থেকে এই ৯টি কেন্দ্রকে বাছা হয় এবং দীর্ঘ ১ সপ্তাহ ধরে কিন্তু এই সমস্ত কেন্দ্রে তাদের নজরদারি চালানো হচ্ছিল ভারতীয় গোয়েন্দা দপ্তরের তরফ থেকে এবং গতকাল যে আক্রমণ করা হবে তার সুনির্দিষ্ট তথ্য কিন্তু ছিল এবং সেই তথ্য কিন্তু সরাসরি দিল্লিতে কিন্তু সম্প্রচার করা হচ্ছিল
কিভাবে মুভমেন্ট করা হবে না করা হবে তা কিন্তু নির্দিষ্টভাবে জানানো হয়েছিল। বিক্রম মিশ্র আজকে সাংবাদিক সম্মেলনে যেটা বলেন যে 22 তারিখে পেহেলগাঁওয়ে যে হামলা হয়েছিল তারপর তারা আশা করেছিল পাকিস্তান কিন্তু এই যে সন্ত্রাসবাদী এই বা জঙ্গি সংগঠন তাদের কিন্তু কোনো রকম বার্তা দেবেন, কিন্তু সেই রকম কোনো বার্তা কিন্তু পাকিস্তানের তরফ থেকে আসেনি। উপরন্তু পাকিস্তান কিন্তু ভারতকেই দোষারোপ করতে একাধিক জায়গায় দেখা গেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা সকলেই দেখেছি রাষ্ট্রসংঘ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এই যে ভারত পাকিস্তানের মধ্যে একখানা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে তা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং কেউই চাইছিল না যে সরাসরি দুই দেশ তারা কিন্তু যুদ্ধে মধ্যে আবদ্ধ হোক। কিন্তু আজকে সকালে যে ঘটনা ঘটলো তা কিন্তু এক প্রকার যুদ্ধে দামামা বেজে গেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং ভারতের তরফ থেকে সরাসরি হামলা করা হয়েছে। নিশ্চয়ই বিশ্বনাথ, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার কাছ থেকে সবশেষ তথ্য জানার জন্য। ধন্যবাদ। পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার উত্তাপ ছড়িয়েছে গোটা দুনিয়ায়। উদ্বেগ আর শঙ্কার রেখা বিশ্ব নেতাদের কপালে। ভারতের চালানো অপারেশন সিঁদুরকে লজ্জাজনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ঘটনাকে দুঃখজনক বলেছে চীন। আর দুই দেশকে দ্রুত উত্তেজনা প্রশমনের পাশাপাশি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে একযোগে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী। এ অভিযানে হতাহতের ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব। ঘটনাকে লজ্জাজনক পদক্ষেপ উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে পাকিস্তানে হামলা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে দ্রুতই সংকট কাটবে বলে আশার বাণী শোনান ট্রাম্প। আমি খবরটি শুনেছি, এটি খুবই লজ্জাজনক। মানুষ এটা আন্দাজ করেছিল কিছু একটা হতে চলেছে। আশা করছি দুই দেশের মধ্যে চলমান সংকটের অবসান হবে। পাশাপাশি পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে ফোনে রুবিওকে সামরিক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেছে চীন। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংকট এড়াতে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাপানও। インド、パキスタン双方が自制し、対話を通じて事態を安定化させることを পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে আত্মরক্ষার কৌশল হিসেবে ভারত অপারেশন সিঁদুর অভিযান পরিচালনা করেছে বলে মন্তব্য করেছে ইসরায়েল। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দুদেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান উত্তেজনা প্রশমনে দুই দেশেরই সংযত আচরণ করা উচিত। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। গভীর রাতে পাকিস্তানে হামলা, অভিযানে নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। কিন্তু কোন কৌশলে ভয়াবহ হামলার এমন নাম বেছে নিল ভারত, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে প্রশ্ন। 22 এপ্রিল সারা বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ফোনে একটি ছবি ঘুরে বেড়াচ্ছিল। ভারতের কাশ্মীরের অনিন্দ সুন্দর উপত্যকার মাঝে বসে আছেন এক সদ্য বিবাহিত নারী। পাশেই পড়ে আছে নৌ অফিসার স্বামীর নিথর দেহ। মধুচন্দ্রিমার রোমাঞ্চকর দৃশ্যপট রূপ নেয় শোকের পাহাড়ে। শুধু তিনি নন, একাধিক পর্যটকের স্ত্রী সেদিন হামলাকারীর বন্দুকের গুলিতে প্রাণ হারাতে দেখেন স্বামীদের। মুছে ফেলতে হয় চিরবন্ধনের চিহ্ন, শিথির সিঁদুর। পেহেলগাম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। আর এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। বন্ধনের চিহ্ন মুছে ফেলার বেদনাকে মনে রেখেই কি এই নাম? ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, সিঁদুর শব্দটি ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যে তাৎপর্য বহন করে। হিন্দু বিবাহিত নারীর সৌভাগ্যের প্রতীক, যা সাহস, ত্যাগ ও প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে।
অপারেশন সিঁদুর নামটি পেহেলগামে হামলা নিহতদের প্রতিশোধ ও জাতির সম্মান রক্ষায় প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়া 22শে এপ্রিল পেহেলগাম হামলায় অনেক নারী তাদের স্বামীদের হারিয়েছেন। ভারতীয় নারীদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিতেই এই নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। তবে পাল্টা যুক্তি দেখিয়েছে পাকিস্তানিরাও। জম্মু ও কাশ্মীর নিয়ে গবেষণা করা মিডল ইস্ট আইয়ের পাকিস্তানি সাংবাদিক আজাদ ইসারের মতে, পাকিস্তানে চালানো অভিযানে সিঁদুর নামকরণ চরমপন্থী হিন্দু চিন্তার প্রতিফলন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, সিঁদুরের মাধ্যমে যেমন এক নারীকে বিয়ে করা হয়, তেমনি পাকিস্তান সহ এই অঞ্চলের দেশগুলোকে অখণ্ড ভারতের অংশ বানানোর চেষ্টা করছে হিন্দু উগ্রবাদীরা। কিলোমিটার দূর হ্যায় ইহাঁ পর। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। শক্তি প্রদর্শনের মহড়া নয়, হামলা পাল্টা হামলায় যুদ্ধ পরিস্থিতির দিকে গড়ালো ভারত পাকিস্তান সম্পর্ক। ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলায় প্রতিবেশী দুই দেশে যখন জানমালের বিনাশ ঘটছে, তখন শঙ্কা এসে ভর করছে বাংলাদেশের আকাশেও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা এবং বড় আকারের যুদ্ধ বাঁধলে নিজেদের হোমওয়ার্ক করা ছাড়া আর কিছু করার নেই আপাতত। যদিও সবার আশা ছিল যুদ্ধ শেষ পর্যন্ত হবে না, কিন্তু মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর নাম দিয়ে ভারত হামলা চালালো পাকিস্তানও পাল্টা জবাব দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এটা সার্জিক্যাল স্ট্রাইক। সর্বব্যাপী যুদ্ধ লাগার আগেই কূটনৈতিকভাবে সমাধানের আশা করেন তারা। বড় আকারে যুদ্ধ বলা ঠিক হবে না, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, যেটা আগেও হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এখন যেটা দেখা দরকার যে পাল্টা পাকিস্তান কি ধরনের সার্জিক্যাল স্ট্রাইক করবে। যদি লক্ষ্যবস্তু যদি সীমিত থাকে এবং বড় আকারে যদি ক্ষয়ক্ষতি না হয় বা বড় আকারে যদি জনগণের একেবারে জীবনের উপরে যদি না যায়, তাহলে হয়তো আর একটা পাল্টা মানে সার্জিক্যাল স্ট্রাইক নাও হতে পারে। এখনো আমরা বলতে পারি না যে পুরোপুরি যুদ্ধ লেগে গেছে, তবুও বড় রকমের সংঘর্ষ যে হচ্ছে সেটা প্রতীয়মান হয়েছে। দুই পক্ষের যদি তৈরি, তাদের মনের মধ্যে যদি কি বলা যায় রেশনালিটি থাকে, তাহলে তারা চেষ্টা করবে নিশ্চয়ই যুদ্ধের পাশ থেকে ফিরে আসতে। বাংলাদেশের হোমওয়ার্ক এবং যুদ্ধের প্রভাব মোকাবেলার প্রস্তুতি নেবার কথাও বলছেন তারা। হোমওয়ার্ক করে রাখা ভালো। যেই সার্জিক্যাল স্ট্রাইক, পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, তাতে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে, এমনকি বড় যুদ্ধ যদি যায় তাহলে কি ক্ষতি হতে পারে এবং কি করণীয়, সেই নিয়ে বড় ধরনের হোমওয়ার্ক করা দরকার। বসে থাকা ঠিক হবে না। আমরা কোনো পক্ষ নেব না এবং আমাদের নিজেদের অভ্যন্তরীণ অবস্থানটাকে যত দৃঢ় করা সম্ভব সেটা করার চেষ্টা করব বর্তমান পরিস্থিতিতে। প্রতিবেশী দুই দেশের অসহিষ্ণু আচরণ শেষ পর্যন্ত যদি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় আর তা লম্বা সময় ধরে চলে, তার প্রভাব পড়বে নিরপেক্ষ অবস্থানে থাকা বাংলাদেশের ওপর। সেই দুঃসময়ের কথা মাথায় রেখেই ছক করতে হবে এখন ঢাকাকে, বলছেন এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। শুধু দুটো দেশের জনগণের যে ক্ষতি হবে না, বাংলাদেশেরও ক্ষতি হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। গত 5ই মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো আলাদা চিঠিতে তাদের আগামীকাল হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়। শেখ হাসিনাকে দেওয়া তলবি চিঠি ধানমন্ডির সুধার সদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। বিগত 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ ওঠে। তা অনুসন্ধানে শেখ হাসিনা, মাহবুব আলী এবং মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শিগগিরই শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বুধবার গণমাধ্যমকে তথ্য জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে জঙ্গি নাটক সাজিয়ে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে 9 তরুণকে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দিতে 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি সাবেক IGP AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক DC জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন
আশা করছি খুব শীঘ্রই আমরা তদন্ত সংস্থার পক্ষ থেকে এই তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হবে। বাংলাদেশের বহু জায়গায় এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। ইসলামকে এক ধরনের ফোবিয়া মানে ভীতিকর ধর্ম হিসাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে। নাগরিকের তথ্য ফাঁস হতে পারে এমন শঙ্কা থেকে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাইয়ের লিঙ্ক সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক এনআইডি যাচাইয়ের জন্য যে লিঙ্ক ব্যবহার করে সেখানে একটি ব্যাকডোর পাওয়া গেছে, যা দিয়ে নাগরিকের তথ্য ফাঁস হতে পারত। এজন্য নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে তাদের এনআইডি যাচাইয়ের লিঙ্কটি সাময়িকভাবে বন্ধ করেছে। দেশের জনগণ গণতন্ত্র চায়, তাই গণতন্ত্রকে মেনে নিয়ে নির্বাচনের রোডম্যাপ দিলেই সব সমস্যা কেটে যাবে। মানবিক করিডোর না দিয়ে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের লুট হওয়া অর্থ ফেরত এনে রোহিঙ্গাদের সহায়তা দেওয়া যেতে পারে, এসব কথা বলেছেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের রোডম্যাপ সহ গণতন্ত্র ফিরিয়ে আনার প্রস্তাব নিয়ে অবস্থান কর্মসূচির আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও এবং জাতীয় নাগরিক পরিষদ, যেখানে অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র মেনে নিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। আমি সরকারকে বলবো, গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন। গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে। আর মানবিক করিডোরের তীব্র বিরোধিতা করে বরং আওয়ামী লীগের লুট হওয়া অর্থ ফেরত এনে রোহিঙ্গাদের সহায়তার আহ্বান জানান নেতারা। আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়, তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে যে দল, সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। সংস্কারের পাশাপাশি বর্তমান সরকার তার সম্মান বজায় রেখে দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলেও আশা করেন তারা। সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছেন। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামের করা আপিলের পরবর্তী শুনানি হবে আগামী 13 মে। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ঠিক করে। এদিন আদালতে জামায়াতের আপিল শুনানির জন্য আবেদন জানান আইনজীবী শিশির মনির। এর আগে 12 মার্চ এই শুনানি শুরু হয়। গত বছরের 22 অক্টোবর জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেয় আপিল বিভাগ। রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে, তবে জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাইকে এক হতে হবে, এমনটা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা শুধু কমিশনের কাজ নয়, এটা নিয়ে সবাইকে কাজ করতে হবে। এ সময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করবে তার দল। একমত নই আমরা 38টি বিষয়ে, আংশিক একমত 10টিতে। যে দলগুলি একমত পোষণ করেছে যে বিষয়গুলির উপরে, এইটা নিয়েও একটা আমরা একমত হয়ে একটা ঘোষণা দিতে পারি। আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যারা, যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, তারাও আপনারা একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা, শুধুমাত্র কমিশনের কাজ নয়, এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের এবং আপনাদের উপর। হজ যাত্রীদের জন্য বহুমাত্রিক সেবা নিয়ে এলো বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন। রোমিং করে সৌদি আরবে ব্যবহার করা যাবে গ্রামীণ ফোনের সিম। স্বজনদের সাথে সাশ্রয়ী রেটে কথা বলতে পারবেন হজ যাত্রীরা। এই সেবা কার্যক্রম নিয়ে সন্তোষের কথা জানালেন হজ যাত্রীরা। বিমানে ওঠার আগে আশকোনা হজ অফিসে ইমিগ্রেশন সহ যাবতীয় কাজ সেরে নিচ্ছেন হজযাত্রীরা। ইমিগ্রেশন সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাচ্ছে। চলতি বছরে হজযাত্রীদের জন্য বেসরকারি মোবাইল প্রতিষ্ঠান গ্রামীণ ফোন নিয়ে এলো নানামুখী সেবা। রুমিং করে গ্রামীণ ফোনে কানেক্টেড থাকতে পারবেন সৌদি আরবে। স্থানীয় অপারেটরদের চেয়ে কম রেটে পাবেন সব সুবিধা। আমাদের যে পূর্বের নাম্বার ওটাই থাকবে, সৌদিতে যদি কেউ নাম্বার
আমার নাম্বারে ফোন দেবে, শুধু সৌদির কোডটা বসালে আমাকে পাওয়া যাবে। বাংলাদেশের নাম্বারটাই সেখানে চলবে, আমাদের আর কোনো ঝামেলা পোহাইতে হবে না। আমাদের যারা রিলেটিভ আছে তাদের কাছে আমরা এই নাম্বার দিয়ে কথা বলতে পারবো। আত্মীয় স্বজনকে আমরা ফোন দিতে পারবো, তারা ফোন দিলেও ঢুকবে। এই জন্য আমার কাছে অফারটা খুব চমৎকার মনে হয়েছে। হজযাত্রীরা প্রথমে ওই জায়গায় গিয়ে তো অসুবিধা হয়, যেন অসুবিধা না হয় এটার জন্য আমরা আগেভাগেই আমরা আমাদের গার্ডিয়ানকে এটা অ্যাক্টিভ করে দেই। এদিকে ভিসার জটিলতা কাটিয়ে হজযাত্রীদের পাঠাতে কাজ করছে সরকার। ভিসাগত কারণে দু একজন হজযাত্রী যেতে পারেননি, তো এটি কিন্তু খুব দ্রুতই কিন্তু সমাধান হয়ে গেছে এবং সেই হজযাত্রীগণ কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ হজযাত্রী কিন্তু চলে গেছেন। অন্য বছরের তুলনায় এবার হজ কার্যক্রম চ্যালেঞ্জ হলেও নিবন্ধিতদের পাঠাতে কাজ করছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। হজযাত্রীদের যাত্রা সুশৃঙ্খল এবং সুন্দরভাবে করতে আমরা সক্ষম হয়েছি। আমরা আশা করছি বাকি যারা আছেন তারাও সুন্দরভাবে যাবেন। যে বাধাগুলো আছে, চ্যালেঞ্জগুলো আরও আছে সামনে, সেগুলো আমরা সুন্দরভাবে অতিক্রম করে আমাদের হজযাত্রীদেরকে সুন্দরভাবে পাঠাতে পারবো ইনশাল্লাহ। আগামী 31শে মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম, সিলেট থেকেও হজযাত্রী পরিবহন করা হচ্ছে। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নাটোরে। ইতিহাস ঐতিহ্যের জেলা নাটোর, এখানে রয়েছে সংকট, সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন নাটোরের বিভিন্ন সমস্যা নিয়েই কাজ করেছে। এখন রয়েছে বিসিক শিল্পনগরীতে, সেখানে জানার চেষ্টা করব এখানে কি কি সংকট রয়েছে। এই যে বিসিক শিল্পনগরীতে কি কি সংকট রয়েছে? নাটোর বিসিক আয়তনে অত্যন্ত ছোট। নাটোর বিসিক এখন বর্তমানে কোনো প্লট খালি নেই, সম্পূর্ণ প্লট ভর্তি হয়ে গেছে এবং 13 একর মাত্র জায়গা, সম্পূর্ণ জায়গা। অনতিবিলম্বে নাটোর বিসিক সম্প্রসারণ না হলে পারে শিল্পায়নের অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে এবং এখানে গ্যাস সংযোগ না থাকার কারণে আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। জ্বালানি ভিত্তিক এখানে কোনো শিল্প কারখানা আমরা গড়ে তুলতে পারছি না। ধন্যবাদ আপনাকে। এখানে আরো সুধীজন রয়েছেন, তাদের কাছেও একটু জানার চেষ্টা করব আর কি কি সমস্যা রয়েছে এই বিসিককে কেন্দ্র করে। কি কি সমস্যা রয়েছে এই বিসিককে কেন্দ্র করে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর বিসিক আমরা 36টা কারখানা আছি, কিন্তু এই 36টা কারখানার ভিতরে কয়েকটি কারখানা বন্ধ হওয়ার পথে, কারণ এখানে গ্যাস নাই। উন্নত রাস্তার জন্য আমরা খুব সমস্যা পাচ্ছি। আমি 20-25 বছর এখানে আছি, আমরা বিসিক অফিস থেকে আজ পর্যন্ত কোনো আমরা সহযোগিতা পাইনি। যতটুকু আমরা অ্যাডভান্স হয়েছে আমাদের নিজেদের মালিকদের, প্রত্যেকটা মালিক তাদের যোগ্যতা এবং ইচ্ছার উপরে নির্ভর করে আমরা হয়েছি। রাস্তাঘাটের অবস্থা এত উন্নত, সেটা দেখলে বোঝা যাবে। আর কি বলবো আমি। ধন্যবাদ। শুনছিলেন যে এখানে যে বিসিক নগরী রয়েছে সেখানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আরেকজনের সঙ্গে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব কি রকম সমস্যা রয়েছে এই বিসিক নগরীতে। আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যা বললেন ওনাদের সাথে আমি একটু সংযুক্তি করতে চাই। আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থা খুব খারাপ, আর রাস্তাঘাটটাও 6টা রাস্তা আসতে 3টা ভালো আর 3টা খুব খারাপ, অনুদ্বিগ্ন করা দরকার। পাশাপাশি লাইট নাই। আরও একটি সবচেয়ে বড় যে কথা, ব্যবসা করতে গেলে লাগবে ফাইন্যান্স। তো ফাইন্যান্সের সহজ শর্তে ব্যাংক যে সার্ভিস দেওয়া সেটা আমার অনেক দূরে আছে। এই দিক থেকে আমরা অনেক দুর্বল হয়ে আছি। আর অফিসিয়ালভাবে যেটা সহযোগিতা, যেভাবে সার্ভিস দেওয়ার দরকার সেখানে তুলনামূলক পাচ্ছি, কিন্তু সেই যথোপযুক্ত না। তো আমরা চাই যে সব মিলে যে আমাদের বিসিকটার দিকে যেন আরও সুন্দর দিকে খেয়াল করা হয়, তাহলে আমরা আমাদের উদ্যোক্তা আছে, আমরা আমাদের ব্যবসাকে আরো গতিশীল করতে পারবো। ধন্যবাদ। তো শুনছিলেন এতক্ষণ যে নাটোরের বিসিক শিল্পনগরীর বিভিন্ন সমস্যা, এবং ডিবিসি এক্সপ্রেসে আমরা পরবর্তী বিকেল 5টায় হচ্ছে নাটোরের অন্য কোনো এলাকা থেকে যুক্ত হব, অন্য কোনো সমস্যা জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সঙ্গেই থাকুন। রাখাইন রাজ্যের সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও বিজিপির সদস্য সহ 40 নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে আজ বিকাল 3টার দিকে। কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমানে করে তাদের পাঠানো হবে। কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মর্তুজা হোসেন জানান, বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য নিয়মিত ব্যবহার না হওয়ায় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন সহ সব প্রক্রিয়া শেষ করছে। এরই মধ্যে কড়া নিরাপত্তায় 40 জনকে বিমানবন্দরে নেওয়া হয়েছে। এদের মধ্যে 6 জন সীমান্ত অতিক্রম করে মাদক পাচার ও হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী আসামি। এর আগে 3 দফায় পালিয়ে আসা আরও 752 জনকে ফেরত নিয়েছিল মিয়ানমার। আর সে দেশে কারাভোগ শেষে ফেরেন 214 বাংলাদেশি।
8 কার্যদিবসে শেষ হলো মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে শেষ হয় এই সাক্ষ্য গ্রহণ। আগামীকাল 342 ধারায় আসামি পরীক্ষার দিন ঠিক করেছে আদালত। বুধবার সকালে মাগুরা জেলা কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়। শেষ দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের 2 চিকিৎসকের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুনানি শেষ হয়। এ নিয়ে মামলার বাদী সহ মোট 29 জনের সাক্ষ্য নেওয়া হলো। গত 1 মার্চ বেড়াতে গিয়ে 5 মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখের হাতে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশু মারা যায়। ভারতের হামলায় পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া রিশাদ নাহিদকে নিয়ে চিন্তায় বিসিবি। এরই মধ্যে তাদের নিরাপত্তা নিশ্চিতে পিসিবিকে চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি ফারুক আহমেদ কথা বলেছেন পিএসএল এর সিইও সালমান নাসেরের সঙ্গে। বিসিবি সূত্র থেকে জানানো হয়েছে রিশাদ নাহিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। গেল কদিনের শঙ্কায় সত্যি হলো, যুদ্ধের দিকে এগোচ্ছে ভারত পাকিস্তানের চলমান দ্বন্দ্ব। এরই মধ্যে গেল রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে ভারত। হতাহতের ঘটনাও ঘটেছে অনেক। এত কিছুর মাঝেই পাকিস্তানে চলছে পিএসএল, যেখানে খেলছেন বাংলাদেশের নাহিদ রানা এবং রিশাদ হোসেন। ভারত পাকিস্তান দ্বন্দ্বের জেরে তাদের সেখানে খেলা নিয়ে বেশ চিন্তিত এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সূত্র জানিয়েছে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি থেকে তাদের নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করা হয়েছে। নাহিদ রিশাদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। তবে এখন তারা নিরাপদ থাকলেও চিন্তামুক্ত হওয়ার উপায় নেই বিসিবির, কেননা পাকিস্তানের যে 9টি স্থানে হামলা হয়েছে তার মাঝে রয়েছে মুজাফরবাদ। সেখান থেকে মাত্র 142 কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছে রিশাদ নাহিদ। এছাড়াও ইসলামাবাদ তাদের খুব কাছেই অবস্থিত। এবারের পিএসএল এ 5 ম্যাচে মাঠে নেমেছে রিশাদ হোসেন, পেয়েছেন 9 উইকেট। কিন্তু নাহিদ রানাকে এখনও 1 ম্যাচও মাঠে নামানো হয়নি। গ্রুপ পর্বে এখনও রিশাদের 1টি ও নাহিদ রানার 2টি ম্যাচ বাকি রয়েছে। তাই ম্যাচ শেষে তাদের ফেরানো হবে নাকি এর আগেই জরুরি অবস্থায় তাদের দেশে ফিরিয়ে আনা হবে তা নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া এই মাসে পাকিস্তানের বিপক্ষে 5টি টি-20 খেলতে দেশটিতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তা নিয়েও এখন দেখা দিয়েছে শঙ্কা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।